হাই, আমি মৈত্রী। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। মানে 22শে এপ্রিল পেহেলগাঁওতে যেই একটা সন্ত্রাসবাদী টেররিজমের মাধ্যমে যে একটা নিন্দাত্মক ঘটনা ঘটেছে, যেটাকে যতটাই ক্রিটিসাইজ করা যায় বা যতটাই নিন্দা করা যায়, এটা সব কিছু আশা মানে বোঝাতে গেলে এটা ক্রিটিসাইজ এবং নিন্দার যেটাই বলুন না কেন তার ঊর্ধ্বে। মানে এটা পুরো মানব জাতির জন্য একটা লজ্জা। যাই হোক, তারপরে আমরা দেখেছি যে ভারত কিভাবে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, টেররিজমের বিরুদ্ধে, পাকিস্তানের যেভাবে টেররিজমের ক্ষেত্রে আমরা কিন্তু কোনোদিনই বলিনি এটা হচ্ছে একটা কোনো ওয়ার। এখন ঘোষণা করা হয়েছে যে সন্ত্রাসবাদীদের কোনোভাবেই আমাদের দেশে কোনো রকমের জায়গা দেওয়া হবে না, আর যদি কোনো দেশের মাধ্যমে এটা হয় তো সেটাকে অ্যাক্ট অফ ওয়ারের আওতায় আনা হবে। আর আমরা জানি এই কয়দিন ধরে কি অবস্থা ছিল এবং কি কি হয়েছে। এখানে তিনটে জিনিস আছে যেটা আমার নিজস্ব কিছু ধারণা। আমি অ্যাজ এ পলিটিক্যাল কোনো সেরকম একটা মানুষ নই যে আমি পলিটিক্যালি বিশ্লেষণ করার যোগ্যতাও রাখি না, কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান আমি কতগুলো জিনিস নিজের ভেবেছি এবং তার থেকে আমি যে জায়গাগুলোতে এসে সেটা আমি বলতে চাইছি নিজের বিচার বিশ্লেষণে। সেটা হচ্ছে, প্রথম যে আমরা দেখেছি যে যেদিন পাকিস্তানের সাথে আমাদের আর কি যুদ্ধ হচ্ছিল, সেই সময় তুর্কির থেকে অনেক ড্রোন পাকিস্তানকে সরবরাহ করা হয়েছিল। আমি দেখলাম একটা বিশাল নির্লজ্জ, মানে কোন ভাষায় মানে তুর্কিকে আমি ব্যাখ্যা করব আমি নিজেই জানি না। কারণ আমরা যদি সবাই একটুখানি আন্তর্জাতিক ঘটনাগুলো দেখে থাকি এবং নিউজগুলো শুনে থাকি, তাহলে আমরা জানতে পারবো যে তুর্কিতে কিছুদিন মানে কিছু বছর আগে একটা আপনার আর্থকুইক এসেছিলো। তখন তাদের একটা কম্বল কেটে চাদর জোগাড় করার মতন কোনো ব্যবস্থা ছিল না। খাদ্যের যোগান দেওয়ার থেকে শুরু করে আমাদের ভারতীয় নাগরিকরা প্রত্যেক বাড়ির থেকে তাদের কম্বল, লেপ, যা পেরেছে, জামা কাপড়ের সমস্ত রকমের সুবিধা দিয়েছে। ভারতের নিজস্ব পরিষেবা দিয়েছে, ভারত সেখানে গেছে এবং সেই সমস্ত যে সকল বিল্ডিংয়ের নিচে যে সকল মানুষগুলো চাপা পড়েছিল তাদেরকে বাঁচিয়েছে, তাদেরকে নানান রকম ফেসিলিটি দিয়েছে, সে স্বাস্থ্য সম্বন্ধিত হোক বা যে কোনো ফেসিলিটি, বা করোনার সময় যে কোনো ফেসিলিটির কথাই বলুন না কেন, যেটা পুরো বিশ্ব দেখেছে। এটা কোনো লুকোনো, চড়ানো বা বানিয়ে বা বাড়িয়ে বলার কোনো জায়গা নেই। কিন্তু একটা জাত কতটা অকৃতজ্ঞ হলে এটা হতে পারে, সেটা তুর্কিকে না দেখলে আমার মনে হয় না আমি এই জিনিসটা কোনোদিন উপলব্ধি করতে পারতাম। কারণ যখন আর্থকুইকের সময় তুর্কি বলছিল যে ভারত আমাদের যেভাবে উপকার করেছে, এবং তুর্কি শুধু না, তুর্কির যতগুলো মানুষ ছিল, তোমরা যদি ভিডিওগুলোকে দেখাও, আমি পরবর্তীকালে তুর্কির সেই আর্থকুইকের ভিডিও যদি আমি পাই অবশ্যই আমি তুলে এটা দেখাবো, যে তখন তারা বলেছিল যে ভারত আমাদের খুব ভালো উপকার করেছে, এরকম বন্ধু হয় না, মানবাধিকারের যে একটা বড় উদাহরণ সেটাই হচ্ছে ভারত। মানে কি হয় না, মানে কাজের সময় কাজই, কাজ পুরোলে পাজি। মানে ব্যাপারটা যদি আমি বর্ণনা করি তো এদের উপর মানে একদম কারেক্ট বসে। মানে তুর্কির থেকে বড় উদাহরণ এই মুহূর্তে আমি আর দ্বিতীয় কাউকে দেখতে পাচ্ছি না। মানে মেরুদণ্ড আছে না একেবারেই শেষ, মানে নির্লজ্জতার শেষ সীমানা হচ্ছে তুর্কি। কারণ যদি নির্লজ্জ না হতো তাহলে এত বড় একটা ঘটনা, যেখানে কিনা সাধারণ মানুষ, সাধারণ নিরস্ত্র মানুষকে যেইভাবে হত্যা করেছে এবং যেভাবে ধর্মের ভিত্তিতে বেস করে হত্যা করা হয়েছে, একটা আতঙ্কবাদী, যেখানে একটা টেররিজম যুক্ত আছে যেই কথাটার সাথে, সেইখানে একটা দেশ কিভাবে সেই দেশের বিরুদ্ধে আক্রমণ করতে পারে, যেই দেশ কিনা তার বিপদের সময় তাকে সমস্ত রকমের সাহায্য করেছে। এটা আমার চিন্তাধারার বাইরে। মানে এরকম মানুষ বা এরকম মানবিকতাহীন মানুষ কোথা থেকে জন্মেছে, মানে কি বলবো, এদের যত কম কথা বলা যায় অতই ভালো। দ্বিতীয় কথা হচ্ছে পাকিস্তান। কথায় আছে কুকুরের লেজ জীবনে সোজা হয় না, তো তারও একটা উদাহরণ এই দেশটিকে আমি বলতেই পারি। প্রথম কথা, আমরা প্রথম থেকে বলে এসেছি এটা কোনো দেশের উপর আমাদের যুদ্ধ নয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বলেই গেছেন যে এটি কোনো পার্টিকুলার দেশের উপর কিন্তু আমাদের যুদ্ধ নয়। আমরা এই কয়দিনে যতগুলো যুদ্ধ, মানে যতগুলো আমরা সেনাদের তরফ থেকে যা যা আমরা করেছি, রিটালিয়েট করেছি। ফার্স্ট অফ অল আমরা আতঙ্কবাদীদের মেরেছি, কোনো রকম পাবলিক ঘাঁটিকে আমরা কিন্তু, কোনো পাবলিককে কিন্তু আমরা অ্যাটাক করিনি। সমস্তভাবে আমরা কিন্তু আতঙ্কবাদী ঠিকানাগুলোতে অ্যাটাক করেছে। আমরা প্রথম থেকে বলেছি এটা কিন্তু পাকিস্তান বা কোনো দেশের প্রতি যুদ্ধ নয়, এটা শুধুমাত্র টেররিস্টের প্রতি যুদ্ধ যারা আমার দেশের মানুষদের মেরেছে। পরিষ্কার কথা, একদম কোট অ্যান্ড কাট লেখা ছিল, কোথাও আমরা বলিনি এটা পাকিস্তানের সাথে যুদ্ধ। আমাদের দেশে প্রধানমন্ত্রী কোনোদিন বলেনি এটা পাকিস্তানের যুদ্ধ। কিন্তু আমরা দেখলাম যে পাকিস্তান রিটালিয়েট করলো এবং তার জবাব কিন্তু ভারত যেভাবে দিয়েছে সেটা সবাই জানে।
তারপরে পাকিস্তান গেল আমেরিকার কাছে যে দাদা ভাই প্লিজ সিজফায়ারটা করিয়ে দিন, আমরা আর পারছি না। তো রাত্রিবেলা যথাযথ কথা হলো এবং ভারত প্রথম থেকে বলেছে এটা বুদ্ধের দেশ, যুদ্ধের দেশ না। আমরা আমাদের ইতিহাসে কোনো দিন কোনো দেশের উপর প্রথম আক্রমণ করিনি, আমরা এখনও পর্যন্ত রিটালিয়েট করেছি, আমরা কিন্তু তাদেরকে আগে থেকে কোনো রকম যুদ্ধ করিনি। তথাকথিত রূপে সিজফায়ার হলো, আমরা সবাই জানলাম। ভারতের তরফ থেকে এটা ওপেনলি বলে দেওয়া হলো, আমেরিকার তরফ থেকে টুইট করা হলো এবং একটা সিজফায়ার ডিক্লেয়ার হলো। কিন্তু একটা দেশ কতটা নির্লজ্জ হতে পারে, কতটা মানে নৈতিকতাহীন হতে পারে, মানে একটা দেশ, মানে দেশের কথাটা আমার দেশ বলতে লজ্জা লাগে, কারণ এ কেমন দেশ যে নিজে একটা কোনো নিয়ম নীতি শৃঙ্খলা এর কোনো পরিভাষা এর দ্বারা প্রমাণিত হয় না। বিশ্বের মধ্যে এরকম একটা দেশের উদাহরণ পাওয়া সত্যি বিরল। পাকিস্তান নিজের তুলনা নিজেই, সে কী করলো, মাত্র 2 বা 3 ঘন্টার মধ্যেই বা 5 ঘন্টার মধ্যে সে আবার সিজফায়ার উল্লঙ্ঘন করে আবার ফায়ারিং শুরু করলো। যদিও বা সে আমাদের ভারতের কোনো ক্ষতি কোনোদিনই করতে পারবে না, কারণ আমাদের ভারতে যা সৈন্যরা আছে তারা সব সময় সবলতার সঙ্গে আমাদের দেশকে রক্ষা করছে, বীরত্বের সঙ্গে আমাদের দেশকে রক্ষা করছে, আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। এবং সেটা যখন হতে পারলো না এবং ভারত যখন এখান থেকে পাল্টা আবার ধমকি দিল যে যদি সিজফায়ার না করো তাহলে সেটা কিন্তু আমাদের সেনাকে আমরা কিন্তু পুরো ওপেন হ্যান্ড করে দেবো, তখন আমরা দেখলাম পুরো রাত থেকে এখনও পর্যন্ত কোনো রকম সিজফায়ার উল্লঙ্ঘন করেনি পাকিস্তান। একটা সাধারণ কোনো নিয়ম নীতির মধ্যে নেই, একটা কোনো মানে আমি বুঝতে পারছি না যেটাকে কোন ভাষায় উল্লেখ করব। যাই হোক, এটা ছেড়ে দিলাম। থার্ড যেটা পয়েন্ট, অনেকেই বলছে যে মানে শুনছি যে ভারত কেন এরকম করলো বা ভারত ভয় পেয়ে যাচ্ছে, পাকিস্তানের তরফ থেকে ভারত ভয় পেয়ে গেছে, ভারত ভয় গেছে, এরকম অনেক লোকে বলছে। আমার যতদূর ধারণা হচ্ছে ভারত এটা মেনে নেওয়ার পেছনে কতগুলো কারণ আছে। ফার্স্ট কারণ, এটা আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু ব্যাপারটাকে বুঝেছি এবং আমি আমার নিজস্ব চিন্তাভাবনা দিয়ে আমি যে কথাটা বলছি, প্রথম যেটা কারণ হচ্ছে ভারতের এটা মেনে নেওয়ার পেছনে, কারণ ভারত প্রথম থেকে এই কথাটা বারংবার বলে চলে এসছে কি এটা যুদ্ধের সময় নয়, বিশ্ব যুদ্ধের জন্য তৈরি নয়, এখন এগিয়ে যাওয়ার সময়। যুদ্ধ করে কারোর কোনো দিন লাভ হয়নি, ভারত সবসময় বলেছে এটা বুদ্ধের দেশ, যুদ্ধের দেশ নয়। ভারতের ইতিহাস নেই যে কোনো দেশের উপর অকথিত আক্রমণ করবে, এটা ভারত হতে পারে না, এটা ভারতের সংস্কৃতি নয়। ভারত একটা নৈতিক দেশ এবং নীতিসম্মতভাবে চলাচল করে। কেন এখানে মানা হয়েছে প্রথম যুক্তিটা এটাই যে ভারত কখনোই বলেনি যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা এখনও বলছি আমরা টেররিজমের বিরুদ্ধে যুদ্ধটা করছি, এই যুদ্ধটা টেররিজমের বিরুদ্ধে। সেই কারণে দ্বিতীয় কারণ হচ্ছে পাকিস্তান নিজে থেকে সিজফায়ার চেয়েছে এবং আমরা যেহেতু শান্তির পথে চলেছি আমরা সেই সিজফায়ারটাকে মেনে নিয়েছি। থার্ড যেটা পয়েন্ট হচ্ছে, আর একটা কারণ হচ্ছে, এটা আমার মনে হয় যে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি, কারণ আমরা জানি, আমার ধারণা, আমার মনে হয় যে সিজফায়ারটা মেনে নেওয়ার পিছনেও একটা কারণ আছে। আমরা জানি যে পাকিস্তানের লেজ কখনো সোজা হবে না, আমরা জানতাম যে পাকিস্তান সিজফায়ার বললেও সেই সিজফায়ারটা কোনোদিনও মানবে না, কারণ আমরা এলওসিতে আমরা বারংবার দেখেছি, এটা নতুন কোনো ব্যাপার নেই যে সিজফায়ার বা সিমলা চুক্তি কোনো একটা আজ পর্যন্ত পাকিস্তান মেনেছে। পাকিস্তান কোনো নীতির উপর দাঁড়িয়ে কোনো কাজ করেছে আজ পর্যন্ত ইতিহাসে কোথাও নেই। আসলে ওদের নৈতিকতা নেই, সেটা পরের কথা। সিজফায়ার উল্লঙ্ঘন করবে এটা কিন্তু ভারত ভালোভাবে জানতো। যদি ভারত ভালোভাবে না জানতো তাহলে ওই মুহূর্তে যেভাবে অকথ্য ভাষা, আমরা তো জানতাম যে সিজফায়ার চলছে অ্যাজ এ সাধারণ মানুষ, এবং ভারত যেখানে ডিক্লেয়ার অলরেডি করে দিয়েছে যে সিজফায়ার আরম্ভ হয়ে গেছে, সেখানে তো সেনাদের সেইভাবে মানে সজাগ থাকার কোনো কথা নয়। স্বাভাবিকভাবে যখন একটা দেশের প্রধান বলে দিচ্ছে যে সিজফায়ার হয়ে গেছে, যুদ্ধবিরতি শুরু হয়ে গেছে, তাহলে সেখানে সেনারা কিন্তু অনেকটা ক্যাজুয়াল মুডে থাকে। কিন্তু আমরা বা নরেন্দ্র মোদী এবং আমাদের সেনারা জানতো এটা পাকিস্তান, যা পাকিস্তান বলে সেটা কখনো করে না। সেই কারণে দেখবে যখনই ড্রোনের অ্যাটাকটা বিপুল পরিমাণে হলো, শুধু একটা সেক্টর না, যদি কেউ খেয়াল করে থাকে জম্মু কাশ্মীর থেকে শুরু করে গুজরাটে কাছ পর্যন্ত লাগাতার যেভাবে ড্রোন অ্যাটাক হয়েছিল, যদি আমাদের ভারতীয় সৈন্য, যেটাকে বলছি উই আর প্রাউড আওয়ার আর্মি, যদি সেই মুহূর্তে আমাদের ভারতীয় সৈন্য সেইভাবে তৈরি না থাকতো তাহলে যে কোনো সময় আমাদের দেশের বিপুল ক্ষতি হয়ে যেতে পারতো। কিন্তু আমি যেটা বলছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী একদম সঠিকভাবে জানতেন যে পাকিস্তান কী করতে চলেছে, পাকিস্তান কোনো দিন শুধরাবে না, কারণ যেটা আগেই বলেছিলাম কুকুরের লেজ। কিন্তু যেটার কারণ হচ্ছে সিজফায়ার মেনে নেওয়ার জন্য আমার এটা যুক্তি। অনেকে বলছে, মানে মনে করছে যে ভারত সিজফায়ারটা মেনে নিয়েছে, নরেন্দ্র মোদী যে সিজফায়ারটা মেনে নিয়েছে, কিন্তু পাকিস্তান তারপরেও সিজফায়ার উল্লঙ্ঘন করে যে ড্রোন অ্যাটাক করলো তার প্রতিবাদে নরেন্দ্র মোদীজি বা ভারত সরকার বা ভারতীয়রা কিছু বললো না, পাকিস্তান এটা মনে হয় যে ভারত ভয় পেয়েছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে
প্রথম কথা তো এটাই যে আমরা যুদ্ধ করতে একদমই ইচ্ছুক ছিলাম না, এখনও করতে চাইছিলাম না বা চাইছি না। কিন্তু এখানে এই চুপ থাকার পিছনে আমার মনে হয় এটা একটা কারণ আছে। কারণ আমরা বিশ্বকে দেখালাম যে আমরা সত্যি যুদ্ধ চাই না। আমরা কিন্তু পাকিস্তানকে অনেক সুযোগ দিয়েছি এবং আমরা যুদ্ধ সত্যি চাই না। পাকিস্তান আমাদের যে সিজফায়ারের অনুমতি চাইলো আমেরিকার মাধ্যমে, আমেরিকা আমাদেরকে মধ্যস্থতা করালো এবং আমরা রাজি হয়ে গেলাম, ঠিক আছে বিশ্বে একটা শান্তির পরিবেশের প্রয়োজন। কিন্তু তারপরও পাকিস্তান আমরা দেখলাম যে যেটা করার সেটাই করলো। এখান থেকে নরেন্দ্র মোদী কিন্তু মানে আমাদের ভারত সরকার কিন্তু তখনও কোনো রিটালিয়েট করলো না। তার কারণ একটাই, নরেন্দ্র মোদীজি দেখালেন যে আমরা বিশ্বে শান্তি চাই, আমরা শান্তির জন্য কিন্তু একতবদ্ধ। আমরা কিন্তু এর পাকিস্তান এত বড় একটা ঘটনার পরও আমরা কিন্তু যেই কথাটা বলেছি সেই কথাটা কিন্তু রেখেছি। কিন্তু পরবর্তীকালে যে বলে দিয়েছে যে টেররিস্ট অ্যাটাক বা কিছু হলে এটা একটা পর ধরা হবে বা 12 তারিখের পর আমরা জানি না যে কী হতে চলেছে, তারপর কিন্তু বিশ্বের কোনো রকম প্রেশার আমাদের উপর নেই। কারণ সবাই দেখেছে আমরা কিন্তু শান্তির কথা মাথায় রেখে প্রথমে সিজফায়ারের ঘটনাটা মেনে নিয়েছি এবং পাকিস্তানের যে রকম শয়তানিমূলক ঘটনা ঘটানোর পরও আমরা কিন্তু কোনো রকমভাবে সিজফায়ার উল্লঙ্ঘন করিনি। তার মানে ভারতবর্ষ দেখাতে চাইছে একদিকে যে আমরা কিন্তু আমাদের কথায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি, কিন্তু তার মানে এই নয় যে বারংবার ঘটবে বা এর পরে যে ঘটনাটা ঘটবে সেটাও আমরা চুপ করে সহ্য করে নেব। কারণ এরপরে পরবর্তীকালে যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবে হচ্ছে প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, এবং এরপর আমেরিকাও আমাদের কিছু বলার জায়গায় থাকবে না। আর চীন যেটা করছে, চীনের যে প্রধান কারণটা হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানকে সাহায্য করা, তার পিছনে দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমরা জানি যে চীন থেকে প্রেরিত এবং টার্কি থেকে প্রেরিত যে সকল ড্রোনগুলো আছে সেগুলোকে ভারত সীমানায় আসার আগে ওর 12টা বাজিয়ে দিয়েছে। তাহলে এখানে জেট প্লেন তো আমরা জানি যে কতগুলো ফেলেছে, সেটা তো পরের কথা। এর থেকে দেখা গেল চীনের যে বাজার সেটা নষ্ট হচ্ছে অস্ত্রের দিক থেকে, যে কী করছিস নাক কাটিয়ে ফেলছিস, তো প্লিজ একটু দাঁড়া। আর সেকেন্ডলি চাইছে চীনের একটা ইচ্ছে আছে যে ভারতের মধ্যে যুদ্ধটা চলুক, কারণ ভারতবর্ষ এখন অর্থনৈতিক দিক থেকে পৃথিবীতে ভালো একটা অবস্থানে আসতে চলেছে এবং যেটা চীনের পক্ষে একদমই সহ্যকর নয়। এবং চীনের যে বাজার, সেই বাজারটাও ধীরে ধীরে ভারত খেয়ে নিচ্ছে। এবার চীন দেখছে যদি এখানে যুদ্ধ চলে সেই বাজারটা কিন্তু চীন পাবে এবং চীন সেটা লাভ ওঠাবে। চীন এমন একটা দেশ, চীন কাউন না, চীন নিজের নয় তো পরের কী হবে। কালকে 12 তারিখ আমাদের যে দুটো শর্ত বা 4টে শর্ত, আমি জানি না কোন কোন শর্ত দেবে, তবু আমার মানে অ্যাজ এ ইন্ডিয়ান আমি যতটুকু এই যুদ্ধটাকে বা এই সময়টাকে অ্যানালাইজ করতে পেরেছি আমি তার ভিত্তিতে কথা বলছি। এখানে নরেন্দ্র মোদী, যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি বলতে চলেছেন, হয়তো প্রথম কথা যতগুলো উগ্রপন্থী আছে, যত হাফিজ সাইদ হোক বা যে কোনো উগ্রপন্থী আছে, আমি প্রত্যেকের নাম এখন বলতে পারছি না এবং নাম আমার এই মুহূর্তে মনে নেই, তাদেরকে আমাদেরকে স্যালেন্ডার করতে হবে। সেকেন্ডলি পিওকেকে আমাদের মধ্যে আনতে হবে, আরও কিছু থাকলে সেগুলো হতে পারে। তো আমার যতদূর মনে হয় যেহেতু পাকিস্তানের মধ্যে সত্যিকারের বলতে কোনো গণতন্ত্র নেই, ওটা একটা পুতুল সাজানো একটা প্রধানমন্ত্রী চাই এবং তার পিছনে আমরা জানি আজকে নয়, এটা ইতিহাস জানে যে সেনাদের দ্বারাই পাকিস্তান চলছে। পাকিস্তান কখনোই কোনোভাবেই গণতন্ত্রের মাধ্যমে বা জনগণের শাসন বর্তায় না, ওখানে শেষ এবং প্রথম কথাই হচ্ছে সেনাদের উপর। সেনারা যদি এবার কথা হচ্ছে যদি হাফিজ সাইড আমরা জানি বা যে কোনো উগ্রপন্থী গোষ্ঠী আমরা জানি তার পিছনে মদত দিচ্ছে সেনারে। কারণ আমরা যদি কিছুদিন আগে যে 7ই মে আমাদের যে ভারত থেকে যে আক্রমণটা হয়েছিল টেররিস্টের বিরুদ্ধে এবং টেররিস্ট ঘাঁটিতে, সেখানে কিন্তু যে সকল আতঙ্কবাদীরা মারা গেছিল তাদেরকে যখন শোকসভা দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখেছি যে আর্মির বড় বড় কর্তারা তাদের সেখানে দাঁড়িয়েছিল। তাহলে আমরা এটা স্পষ্ট প্রথম থেকেই ছিলাম, এখন বিশ্ব স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি কেউ চোখটাকে ওই খরগোশের মধ্যে গর্তে লুকিয়ে বলে আমি কিছু দেখতে পাচ্ছি না, সব ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, সেটা সেই গর্তের ভিতর থেকে মাথা তুলে দেওয়ার দায়িত্ব আমাদের নয়। সেখান থেকে আমি যতদূর দেখতে পাচ্ছি যে পাকিস্তান এইটা কখনোই করবে না, সেটা নরেন্দ্র মোদীও জানে। কারণ যদি পাকিস্তান বলে যে হ্যাঁ হ্যাঁ আমার উগ্রপন্থীকে আমি স্যালেন্ডার করে দিচ্ছি, তোমরা নিয়ে চলে যাও, তাহলে ওই উগ্রপন্থীগুলি সব থেকে আগে ওদের গলাটাকে চেপে ধরবে, কারণ ওদের মাইবাপ ওরা আর ওদেরকে জন্মেছে ওরা। সেকেন্ডলি কাশ্মীর চুক্তি মানবে এটা আমার মনে হয় না যে এই শর্তটা তারা মেনে নেবে। তো নরেন্দ্র মোদী এটা ভালোভাবেই জানেন যুদ্ধ এখনও শেষ হয়নি, এখন এটা চলবে। ওই জন্য নরেন্দ্র মোদী কালকে কিন্তু বলে দিয়েছিলেন
যে টেররিজমের যদি কোনো একটা সূক্ষ্ম ঘটনা হয় সেটাকে টেররিজম অফ অ্যাক্ট হিসেবে ধরা হবে, ওয়ার হিসেবে ধরা হবে, সরি অ্যাক্ট অফ ওয়ার, মানে সেটাকে যুদ্ধ হিসেবে ধরা হবে। এতক্ষণ আমরা বলে আসছিলাম যে আমরা যুদ্ধ করছি না, আমরা শান্তি চাই, আমরা কিন্তু শুধুমাত্র পাকিস্তান যেগুলো আমাদের উপর করছে সেটাকে খালি প্রতিরোধ করছি, আমরা কিন্তু আক্রমণ করিনি। কিন্তু যদি এর মধ্যে টেররিজম কোনো অ্যাটাক হয় তাহলে এইটুকু পাকিস্তান বুঝে নেবে এটা সরাসরি একটা দেশের যুদ্ধ। দ্বিতীয় কারণ হচ্ছে পাকিস্তান নিজের পায়ে নিজে কিভাবে কুড়োল মারছে তার একটা প্রধান কারণ হচ্ছে বলুচিস্তান কিন্তু নিজেদের জায়গা কিন্তু আলাদা করে নিচ্ছে এবং তারা একটা স্বাধীন রাষ্ট্র মুক্তিযোদ্ধা বাহিনীর মাধ্যমে চলে যাচ্ছে, স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে চলেছে এবং তারা পাকিস্তানের সাথে থাকছে না। পস্তুল খাইবা তারাও কিন্তু থাকতে চাইছে না, তাহলে পিওকের মানুষরাও কিন্তু পাকিস্তানের সাথে থাকতে চাইছে না। তাহলে একটা দেশকে যদি আমরা অ্যাজ এ ম্যাপ দেখি তাহলে তার কতগুলো খণ্ড হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা কোনো বানানো লোকানো বা একটা কাল্পনিক থিওরিটিক্যাল জিনিস না, আমরা এর আগেও এই ভাঙনটা দেখেছি এবং বর্তমানেও দেখেছি। তার পিছনে কারণটা কি সেটা কিন্তু সবার বুঝতে হবে, এটা অচেনা কারণ নয়। তাহলে যেই দেশ একটা ভাঙনের মুখে, যেই দেশের একটা অর্থনীতি মানে যুদ্ধকালীন সময়ও ভিক্ষা চাইছে IMF-এর কাছে, সেই দেশ যুদ্ধ চায়। আমি বুঝতে পারি না একটা দেশ কতটা বোকা হলে এইরকম একটা কাজ করতে পারে বা কতটা অমানবিক হলে এই কাজ করতে পারে, বা সে যার জনগণের প্রতি কতটা তার মানে কি বলবো, একটা জনগণের প্রতি, একটা দেশের একটা জনগণের প্রতি তো দায়িত্ব আছে, সে কতটা দায়িত্বহীন হলে একটা দেশ এরকম করতে পারে এটা আমার জানা নেই। যে দেশে মানুষের খাওয়ার অভাব, যেই মানুষের প্রত্যেকটা মানুষের চুল হাজার কোটি টাকা কর্জে আছে, সেই দেশের মানুষের সামনে যুদ্ধ জিনিসটা আসে কোথা থেকে? যেখানে ভারত থেকে কোনো রকম আক্রমণ করাই হচ্ছে না, কোনো রকম যুদ্ধের কথাই বলা হচ্ছে না, সেখান থেকে তারা যুদ্ধের চিন্তা করছে। যেখানে তাদের একটা ড্রোনও আমাদের মাটিতে এসে কোনো রকম বিধ্বংস ঘটাতে পারেনি, তারা যুদ্ধের চিন্তা করছে না খেয়ে। যুদ্ধ জিনিসটা কি? যুদ্ধ তারাই ভাবে, যুদ্ধ কথাটা অনেকে যুদ্ধ অনেক জায়গা থেকে শুনছি, যুদ্ধ হয়ে যাবে, যুদ্ধ কী করে নিল। আরে বোকা, যুদ্ধ কি? যুদ্ধ হলো তোমার দেশটাকে আরও পিছিয়ে দেওয়া। যুদ্ধ করতেই যদি হয়, তোমার যদি যুদ্ধ করতে হয় শিক্ষায় যাতে যুদ্ধ করো, যে আমরা ভারতের থেকে কতটা এগিয়ে যাব, আমরা সেনার দিক থেকে যুদ্ধ করব, আমরা বিজনেসের দিক থেকে যুদ্ধ করব, আমরা এইভাবে যুদ্ধ করব। যুদ্ধ এটাকে বলে। কোথায় মুঘল যুগ, কোথায় ওই যুগে পড়ে আছো যেখানে এখন ওই হাতে তলবার নিয়ে ঘুরে বেড়াচ্ছ? ব্রেন বলে তো কিছু নেই। আরে সময়ের সাথে চলো। যুদ্ধ কোনটাকে বলছে? যুদ্ধ হচ্ছে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে পিছিয়ে নিয়ে যাওয়া যুদ্ধ নয়। যুদ্ধ মানে ক্ষয়ক্ষতি, যুদ্ধ মানে পিছিয়ে যাওয়া। যুদ্ধ কোনো একটা স্বাভাবিক চিন্তাধারা মানুষ কোনোদিন ভাবতে বা কল্পনা করতে পারে না। যেমন আমরা যদি রাশিয়া ইউক্রেনের ব্যাপারটাকেই দেখতে পাই, রাশিয়া একটা বৃহৎ দেশ, শক্তিশালী দেশ হিসেবে আমরা জানি পৃথিবীকে চালায় যে দুটো বৃহত্তম দেশের মধ্যে রাশিয়া এবং আমেরিকা আছে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার অর্থনীতির যে কী বিপুল পরিমাণে ক্ষতি করছে সেটা সবাই জানে। আজকে রাশিয়া তার ইউক্রেনের সামনে একটা প্রতিবেদন বা প্রস্তাব রেখেছে সিজফায়ার রাখার। কারণ সে জানে যে যুদ্ধ করেছে, যুদ্ধের ফলটাও সে পেয়েছে, যে অর্থনৈতিক ক্ষতি কতটা পরিমাণে হয়েছে, তাই জন্য সে শান্তির পথে চলছে। প্রত্যেকটা দেশ বুঝে হোক না বুঝে হোক একটা সময়ের পর শান্তি চাইছে। এখানে চীন, আমি যে আজকে যে বিজ্ঞপ্তি দেখলাম যে চীনের বিদেশমন্ত্রী বলেছেন আমরা পাকিস্তানের সাথে আছি। চীন এমন একটা দেশ যে বাস্তবে কাউরি না। আমি বুঝতে পারি না পাকিস্তান বা আরও ইসলামিক কান্ট্রিরা বা বিদেশের অনেক পশ্চিমা রাষ্ট্রগুলো খুব মানবতাবাদী কথা বলে, বা এই যে মুসলমানদের উপর বা ইসলামের উপর অত্যাচার হচ্ছে অনেক কথা বলে, অনেক কথা শুনছি। আমি বুঝতে পারি না, এখন তো ইন্টারনেটের যুগ, তাই না? যদি না জানে তাহলে তাকে আমি বলবো তার মতন অশিক্ষিত চরম কিছু নেই, বা তাকে শিক্ষিত করার দায়িত্ব আমাদের নেই, বা না বোঝানোর কোনো ব্যাপার নেই। উইগার মুসলিম যে চায়নাতে আছে, সেখানকার উইগার মুসলিমদের একটা প্রদেশ আছে, সেখানকার অবস্থা সম্পর্কে কতগুলো ইসলামীয় জাতি মানে পাকিস্তান, বাংলাদেশ বা এই আশেপাশের সেক্টরগুলোর কথা বলছি, তারা কতবার এই কথাটা বলে যে চায়নাতে কি পরিমাণে ঝামেলা হচ্ছে, বা চায়নাতে মসজিদ বন্ধ করে দিয়েছে, চায়নাতে ওদেরকে জামা পরতে দেয় না, মাথায় টুপি পরতে দেয় না, আজান দিতে দেয় না, রোজা দিতে দেয় না, কোরআনের চ্যাপ্টারগুলো পাল্টে দিচ্ছে। তাও তো কোনো ব্যাপার নেই, পাকিস্তানের প্রিয় বন্ধু চায়না। এটা কি করে সম্ভব? বাংলাদেশের কাছ থেকে এটা শোনা যাচ্ছে যে বাংলাদেশ বলছে চায়না আমাদের সাথে আছে। তোমাদের রাগটা বা পাকিস্তানের রাগটা হচ্ছে আমরা নাকি ইসলাম বিরোধী, ইসলাম আমাদের এখানে প্রচণ্ড কষ্ট আছে, যেটা পাকিস্তানের মূল মোটো, যে আমাদের নাকি ভারতে মুসলমানরা খুব কষ্টে আছে। একটা সিম্পল জিনিস বোঝাচ্ছি, যেই দেশে কোনো জাতি বা কোনো জীব যদি কষ্টে থাকে,
তাহলে সেই দেশের যেই জিনিসটার প্রগতিটা হবে না তার রেটটা কমবে? আমাকে এই সামান্য, আমি ম্যাথমেটিক্সে খুব একটা ভালো নই, বাট আমাকে এই সামান্য জিনিস আমি বুঝতে চাই যে যেখানে তার জনসংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে সেই দেশে তারা খুবই খারাপ অবস্থায় আছে, আর যেই দেশে জনসংখ্যা কোনো একটা সম্প্রদায়ের প্রতিনিয়ত কমে আছে সেই দেশে তারা খুব ভালো আছে, তাই তো? মানে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ভারতবর্ষের মতো